অবশ্যই আসবেন, না এলে কিন্তু এখানে হচ্ছে বোঝা যাবে না যে শিটং কেমন জিনিস। শিটং হচ্ছে একটাই বলবো, এটা হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং বা কালিম্পং এর মতো কিন্তু শহর না, অত ঘিঞ্জি না, একটা পাহাড়ি গ্রাম। সমতলে গ্রাম যেমন হয় ঠিক এক্স্যাক্টলি হচ্ছে পাহাড়ি গ্রাম। পাহাড়ি গ্রামের একটা বাড়তি পাওনা হচ্ছে সামনের দিকে হচ্ছে পাহাড়ির দৃশ্য দেখা যাবে, মাউন্টেন ভিউ দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি আবহাওয়া পরিষ্কার থাকে তবে। দ্বিতীয় দিন ব্রেকফাস্ট করলাম লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ দিয়ে। বেশ ভালোই লাগলো, পেটটা পুরো ভরে গিয়েছিল। আর হ্যাঁ, তার আগে আমাদের বেডটি দিয়ে গিয়েছিল। আমাদের গাড়ি হচ্ছে এসে গেছে। কালকে আমরা এই গাড়ি করি এনজিপি থেকে একদম এই হোমস্টে অব্দি এসছি। আজকে আমরা এখান থেকে হচ্ছে লোকাল সাইট সিং করবো, শিটংয়ে যত হচ্ছে লোকাল সাইট সিং করবো। আর কালকে আমাদের এই ড্রাইভার ভাই নিয়ে এসছে, খুব ভালো মনের মানুষ উনি। এই গাড়ি করি আজকে হচ্ছে লোকাল সাইট সিং করবো। এটা একটা কমলা লেবুর বাগান। এগুলো সব কমলা লেবুর চারা গাছ। শীতকালে এই সব গাছ থেকে কমলা লেবু ধরে। তখন এখানে ফ্রিতে আর এন্ট্রি করা যায় না, তখন টিকিট লাগে পার পার্সন 50 টাকা। আর এইসব ইনফরমেশনগুলো দিচ্ছিল আমাদের ড্রাইভার সাহেব কিরণ ভাই। খুব ভালোভাবে উনি প্রত্যেকটা জায়গার বর্ণনা করে দিচ্ছিলেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, মানে এপিসোড 1টা। যারা দেখেননি তাদের অনুরোধ করব তারা যেন আগের ভিডিওটা দেখে নেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি শিটংয়ে এসেছি এবং আমাদের হোমস্টেটার চারিপাশটা কীরকম আমি দেখিয়েছি সেইগুলো। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন সদস্য এসেছেন তারা অবশ্যই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন শিটং গ্রাম থেকে আমরা এখন চলে এসেছি মংপুতে। আর এখানেই আছে রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনের গেট থেকে জাস্ট ভিতরেই ঢুকে দেখলাম একটা বিরাট বড় ট্রি হাউস। এখানে ভিজিটরদের এন্ট্রি অ্যালাউ নেই, তবে যারা এখানে এসে থাকবেন বা রাত কাটাবেন তারা এখানে অফিসে যোগাযোগ করে এই ট্রি হাউসে থাকতে পারবেন। ভেতরে আমরা ঢুকে গেলাম, ওইটা হচ্ছে অফিস রুম ছিল। আর এই ভেতরটা হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। তো রবীন্দ্র মিউজিয়ামে ঢুকতে গেলে হচ্ছে 25 টাকা করে হচ্ছে টিকিট লাগে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এলাম, টিকিট কেটে সামনেই দেখছি একটা পার্কের মতন আছে, বসার জায়গা করা আছে, আর অনেক রকম হচ্ছে গাছ গাছালি আছে। দেখতেই পাচ্ছেন কত রকম গাছ গাছালি। আর পাহাড় থেকে সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখুন, এই মাত্র হচ্ছে রোদ হচ্ছিল, এই দেখুন মেঘ এসে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। আরও যাবো, ওই সামনের দিকে যাব, দেখবো কি আছে। আমার সামনেই আছে মিউজিয়াম, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ভিতরে। তাই ভেতরে কি কি আছে আমি বাইরে এসে বলবো। ওখানে তো ভিডিও বা ফটোগ্রাফি কিছু করা যাবে না, আমি বাইরে এসে বলবো যে ভেতরে কি কি আছে। আর ওইখানে আছে ওয়াশরুম। আর থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, এই দেখো সুন্দর পাহাড়ের ভিউ, দারুণ জায়গা, মাস্ট ভিজিট প্লেস। শিটং এলে এই মংপুতে রবীন্দ্র ভবন আসতেই হবে। এখানে মিউজিয়াম থেকে ঘুরে এখানে বাইরে এলাম, তো এখানে যা দেখলাম এখানে ভেতরে যে এই মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর 4বার এসেছিলেন। এখানে তার 80 বছর জন্মদিন পালন হয়েছিল যখন লাস্টবার, মানে 4বারের বেলায় যখন এসছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই 4বারের বেলায় তার 80 বছর জন্মদিন এখানে পালন হয়েছে। তার 80 বছরে এখানে যে সিংখনা চাষ হয়েছিল, সেই কারখানার শ্রমিক এবং পাহাড়ের বিভিন্ন মানুষজন, গুণী মানুষজন এখানে এসছিলেন। তারা কবিকে সংবর্ধনা দিয়েছিলেন এবং তাদের আতিথেয়তায় কবি মুগ্ধ হয়ে গেছিলেন। এবং সেই মুগ্ধতার প্রেমে পড়ি তিনি এই মংপুতে অনেক কবিতা, গান এবং তিনি নিজে হাতে অনেক এঁকেও ছিলেন। তার আঁকা গান যেগুলো এই মংপুতে এসে করেছিলেন সেগুলো সবই এই মিউজিয়ামে টাঙানো আছে এবং লিপিবদ্ধ আছে। এবং যে ঘরে তিনি লিখতেন, কবিতা লিখতেন, সেই ঘরে মানে সেই সময়কার কিভাবে লিখতেন, তখনকার দাম পেন ছিল না, সেই দোয়াতের কালি ব্যবহার করতো, সেই সবই এখানে সংরক্ষণ করা আছে। আর এইটা হচ্ছে রবীন্দ্র ভবন।
দেখছেন আর ঠিক রবীন্দ্র ভবন নিয়ে আছে গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি, মানে এখানকার শ্রমিকরাই সেই সময় যখন 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তখন তার জন্মদিন পালন হয়েছিল, বেশ ধুমধাম করেই পালন হয়েছিল। মংপু থেকে আবার সেই যোগীঘাটে আবার চলে এলাম, এই একই পথ। এই যোগীঘাট দিয়ে গেছিলাম হচ্ছে মংপুতে। যোগীঘাট ব্রিজের পাশেই আছে সে ব্রিটিশদের তৈরি করা হ্যাঙ্গিং ব্রিজ, এখন যেটা পুরনো হয়ে গেছে আর এখন নতুন এই ব্রিজটা বানানো হয়েছে নতুন ব্রিজটা। জাস্ট হাওয়াটা দেখুন, এটা হাওয়াটা এত অসাধারণ লাগছে আর তলা দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে নদী। এখন সাইট সিইং করে আবার হোমস্টেতে চলে এসেছি, মানে এখন না জাস্ট কোন আগে। আবার এখানে লাঞ্চ করে আবার আর এক ট্রিপে যাবো। তারপর 3টে পয়েন্ট আছে, অহলদারা আছে, লেপচা মনস্ট্রি আছে আর নামথিং পোকেরি আছে, একটা নাম আছে একটা লেক, সেটা 3টে দেখবো লাঞ্চের পরে। তো আমাদের কিরণ ভাইকে বলা আছে যে আছে ড্রাইভার সেফ, তিনি হচ্ছে 2:30-টে আসবেন। আর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, মানে হোমস্টেতে লাঞ্চের ডাক পড়েছে, লাঞ্চটা খেয়ে নেবো এখন। দুপুরে আমরা ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, ঢ্যাঁড়স ভাজা আর চিকেন দিয়ে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছিলাম। অহলদারা ভিউ পয়েন্ট ঢোকার মুখে পার্কিং চার্জ নিয়েছিল আমাদের 50 টাকা। অহলদারা ভিউ পয়েন্টের পার্কিং হচ্ছে ওটা, আর পার্কিং থেকে উপরে ভিউ পয়েন্টে যেতে হলে হচ্ছে একটু এরকম উপরে আসতে হবে পার্কিং থেকে। তো আমাদের টিকিট প্লাস পার্কিং প্রাইস নিল হচ্ছে 50 টাকা এই 3 জনের। আর এখানেও দেখছি অনেক হোমস্টে আছে, এই দেখুন এখানে হচ্ছে অহলদারা ভিউ হোমস্টে। এখানেও যদি কেউ থাকবে মনে করেন তো এখানেও হচ্ছে থাকতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি শিলংয়ের টপ ভিউ পয়েন্ট, অহলদারা ভিউ পয়েন্ট। আশেপাশে মেঘলা ওয়েদার আছে, এটাতে পরিষ্কার ছবি আসছে না, তাও মাথা থেকে যা দেখা যাচ্ছে চারপাশ অসাধারণ সুন্দর পিকচার। অহলদারা ভিউ পয়েন্টে এখানে টুকটাক খাবারের দোকান আছে, আর পাহাড়ি সাজে যারা মনে করবেন যে সাজবেন তারা এখানে পাহাড়ি সাজে সেজে ফটোও তুলতে পারেন। ভিউ পয়েন্টটা আছে ওখানে, তো এত লোক থাকার দরুন এটাই ফাঁকা জায়গা পেয়েছি। দেখাতে পাচ্ছি না, সাদা একটা সিমেন্টের মতন দেখছেন দূর থেকে, ওইটাতে তিস্তা নদী। আর ওই একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওখানে যখন আমরা সেবক থেকে এনজিপি আসছিলাম তো দেখতে আসছিলাম, ওইটা হচ্ছে সেবক থেকে রংপুর যে রেল লাইনটা তৈরি হচ্ছে, ওটা হচ্ছে রেল লাইনের ব্রিজটা। মেঘলা ওয়েদার আছে, নাহলে একদম পরিষ্কার ভ্যালি দেখা যেত, সবুজে সবুজ। প্রবেশ করেছি নামথিং পোখেরি। তো অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেশ কিছুটা দূরত্বে, এখানে বেশ শর্ট ডিস্টেন্সই দেখলাম 3 থেকে 4 মিনিট লাগলো ওই অহলদারা থেকে এখানে আসতে। এখানে হচ্ছে লেক, মানে বর্ষাকালে যখন জল জমে যায় তখন এখানে হচ্ছে জল জমে, তখন এই লেকটা হয় এখানে। এখন হচ্ছে লেকে জল নেই। আর এখানে সামনেই আছে বড় হনুমানজির মূর্তি, বজরংবলী। আর এই হনুমানজির ঠিক পাশ দিয়ে এই পাইন বনটা আছে, সেই পাইন
বনের মধ্য দিয়ে এখন সামনে দিয়ে হচ্ছে এগিয়ে। উপরে হচ্ছে সব পাইন বন, চারপাশ হচ্ছে পাইন বন। পাইন বনের সামনে দিয়ে কিছুটা হাঁটছি, তো ইউটিউব ভিডিওতে দেখেছিলাম সামনে মন্দির আছে, একটা ছোট মন্দির, সেইখানে হচ্ছে যাচ্ছি। নামকিন পুকুরির গেট থেকে কিছুটা দূরত্বে একটু ওই 10-15 মিনিটের মতো আসতে হবে পাইন বনের ভেতর দিয়ে। বনের ভেতর দিয়ে উঠি দেখতে পাবেন এরকম একটা ছোট মন্দির, মহাদেবের মন্দির। মহাদেব আছে, তার পাশে গণেশের মূর্তি আছে, বেশ ভালোই লাগবে। তবে আর ওই নামকিন পুকুরি থেকে জাস্ট 10-15 মিনিটের মতো এখানে ট্রেক করতে লাগবে। এই পাইন বনের জঙ্গলের ভেতর দিয়ে আসবেন, নিয়ে এই মন্দিরটা দেখতে পাবেন, মহাদেবের মন্দির। চারপাশটা দেখুন পুরো পাইনের জঙ্গল, নিস্তব্ধ, একদম ঝিঁঝি পোকামাকড়ের আওয়াজ, মাঝে মাঝে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, বিভিন্ন পাখির আওয়াজ, একদম পুরো নিস্তব্ধ। দেখুন, চলুন এবার নেমে যাই। মহাদেবকে দর্শন করে নিলাম। প্রত্যেকটা পাহাড়ের মাথায় তো মহাদেবই বসে থাকেন। আমি অনেক ইউটিউব ভিডিওতে শুনেছি যে ওই নামকিন পুকুরি বা নামকিন লেক থেকে এই মন্দির অবধি আসতে এই পাইন বনের জঙ্গলের মধ্য দিয়ে যে আসবে, শুনেছি যে অনেক জীবজন্তু থাকে, একটু ড্রাইভারকে সঙ্গে নিয়ে আসতে। তো আমি কোনো জীবজন্তুকে এত লক্ষ্য করতে পেলাম না। বেশ একদম নিশ্চিন্তে আসুন, এখানে কোনো জীবজন্তুর ভয় নেই। পাইন বনের জঙ্গলের মধ্য দিয়ে আসুন, ওয়াকিং হাঁটাটাকে উপভোগ করুন, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, উপরে পাইন জঙ্গল দেখবেন, সিনটাকে জাস্ট এনজয় করুন। নামকিন পুকুরি লেক দেখে এবার লেপচা মনিস্ট্রির কাছে আসলাম। তো লেপচা মনিস্ট্রি যেতে এই ডান দিকে যেতে হবে কিছুক্ষণ, আর ওই লেপচা মনিস্ট্রি দেখে আমি এই বাঁ দিকে উপরে উঠবো, যেখানে লেখা আছে আই লাভ সিটং সেলফি পয়েন্ট। এখানে তো গাড়ি যায় না, এখানটা একটু কষ্ট করে উপরে উঠতে হবে। চলুন আগে লেপচা মনিস্ট্রিটা আগে দর্শন করে। এটা একটা 350 বছরের বুদ্ধিস্ট মনিস্ট্রি। ঢোকার আগে চারিপাশটা কত সুন্দর, সবুজে সবুজ, কত বুদ্ধিস্ট ফ্ল্যাগে চারিদিকটা সুসজ্জিত হয়ে গেছে। এগুলি জায়গাটাকে আরও পবিত্র, শান্ত এবং মনোরম করে তুলেছে। তার সাথে আছে পাহাড়ের স্নিগ্ধ মনোরম হাওয়া। এই মনিস্ট্রিটা খুব ছোট, বাঁশ আর কাদামাটি দিয়ে তৈরি। এর আসল নাম লঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনিস্ট্রি। এখানে যে লেপচা কমিউনিটি যারা আছেন তারাই এই মনিস্ট্রিটা দেখাশোনা করেন। এর সামনে কতগুলি স্তূপা আছে, স্তূপাগুলি খুব ছোট। কাঁচের ঘরের সামনেই যিনি আছেন তিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রধান গুরু রিম্পোচে। তারই এখানে মূর্তিটা রাখা আছে, সবচেয়ে বড় মূর্তি যেটা। আর তার আশেপাশে আছে গৌতম বুদ্ধের ছোট ছোট মূর্তি। লেপচা মনিস্ট্রি দেখে আসলাম, তো আপনারা দেখলেন। এখন ওই সেলফি পয়েন্টে যাচ্ছি, আই লাভ সিটং। এখানে উঠতে একটু কষ্ট হবে, তাও উপরে উঠতে হবে। এখানে যেহেতু গাড়ি যাওয়ার কোনো নেই, দেখছেন গাড়ি, স্কুটার, বাইক হচ্ছে নিষিদ্ধ। এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। এরপর আমরা হোমস্টেতে ফিরে যাই। পরের দিন অর্থাৎ লাস্ট এপিসোডে আমি আপনাদের দেখাবো কার্শিয়াংয়ের কিছু লোকাল সাইট সিন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।